আমরা গত ক্লাসে বাফার সলিউশনের পার্টিকুলার পিস কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। শেষ দিকে এসে কেন ব্লাডের পিস মেনটেন করতে হয় এটা আলোচনা করেছিলাম। তোমাদের কারো স্মরণ আছে যদি ব্লাডের পিএইচ মেনটেন না হয় কি প্রবলেম হতে পারে, বা কেন ব্লাডের পিএইচ মেনটেন করা প্রয়োজন? বলতে পারবে? স্যার যে এনজাইম ডিনেচার হয়ে যাবে স্যার, শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে স্যার। আসলে হলো যে সেলগুলো যে মানে পিএইচ, ব্লাডের পিএইচ নরমালি 6.8 থেকে 7.8 এর মধ্যে থাকে। এটা যদি 6.8 এর নিচে চলে যায় অ্যাসিডিক হয়ে যাবে, 7.8 এর উপরে চলে গেলে বেসিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে বডির সেলগুলো তাদের ফাংশন গুলো স্টপ করে ফেলবে। সেল ফাংশন যদি স্টপ হয়ে যায় তাহলে বডি কি হয়ে যাবে? তাহলে তোমার ওই পার্ট গুলো কি বলো ফাংশনলেস হয়ে যাবে, অর্থাৎ মানুষের যে প্যারালাইজড হয়ে যায় যখন হাত পা মাথা মুখের এক সাইড, ওই অংশগুলো টোটালি ফাংশনিং এ থাকে না। অথবা প্যারালাইজড হলেও হয়তো কিছু হতে পারে, কিন্তু যখন কোন একটা বডির পার্ট যদি তোমার সেলগুলো ফাংশন স্টপ করে ফেলে, একটা পর্যায়ে দেখা যাবে কি মাছটা মারাই গেছে, লিভ করেছে। এছাড়া এনজাইম গুলোর ফাংশন গুলো, এনজাইমের যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ি তখন দেখি যে ফাংশন গুলো, এনজাইম গুলো একটা পার্টিকুলার পিএইচ এ ম্যাক্সিমাল ফাংশন অ্যাক্টিভিটি শো করতে পারে, আবার একটা পার্টিকুলার টেম্পারেচারে এটা বেশি অ্যাক্টিভিটি শো করতে পারে। এখন পিএইচ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি সে শো করতে পারছে। সেকেন্ডলি হলো এনজাইম গুলো ডিনেচার্ড হতে পারে। ডিনেচার্ড হলে কি হয়, এনজাইম গুলোর ফাংশনের জন্য যে অ্যাক্টিভ সাইট গুলো থাকে, অ্যাক্টিভ সাইট গুলো তোমার চেঞ্জ হয়ে যায়, কি বলে স্ট্রাকচারালি মডিফাইড হয়ে যায়। তাহলে সে তার যে অ্যাক্টিভিটি শো করতো সেটা ডিজেবল হয়ে যাবে, সেখান থেকে সে আর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি শো করতে পারবে না। ফলে কি হবে, তোমার এই নিউমেরাস এনজাইমস আর ফাংশনিং ইন আওয়ার বডি। এই অনেক ধরনের এনজাইম, সাপোজ কার্বন ডাইঅক্সাইড কে কার্বনিক অ্যাসিডে কনভার্ট করার জন্য এনজাইম আছে, খাবার ডাইজেশনের জন্য এনজাইম আছে, এরকম ডিফারেন্ট টাইপস অফ এনজাইম কাজ করছে। তো এনজাইম গুলো যদি কি বলে ফাংশনে না থাকে তাহলে কি হবে, বডির অনেক বায়োলজিক্যাল প্রসেস আছে যেগুলো আমাদের কি বলে লিভিং সিস্টেমের জন্য, হিউম্যান বডির জন্য প্রপারলি অ্যাক্টিভিটি অথবা প্রপারলি ফাংশনের জন্য দরকার, এগুলো আর ওইভাবে প্রপারলি ফাংশনে থাকবে না, যার কারণে হিউম্যান বডিতে বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেস গুলোতে সমস্যা হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের রোগ বালাই ডিজিজে আক্রান্ত হয়ে পড়ে। এই জন্য সেলগুলোকে তাদের ফাংশনিং এর জন্য এনজাইম গুলোকে ম্যাক্সিমাল অ্যাক্টিভিটি এবং কি বলে ডিনেচার যাতে না থাকে, এর ন্যাচারাল ফর্মে যাতে থাকে, কনফরমেশনে যাতে থাকে, এই জন্য পিএইচটা মেনটেন হওয়া খুবই জরুরি। আমরা দেখেছি যে ব্লাডের পিএইচ কিভাবে মেনটেন হয়। আমরা এখানে দেখেছি যে মেইনলি বাফারটাই দেয় এবং কার্বনেট এবং ফসফেট বাফারই মূলত পিএইচটাকে মেনটেন করে থাকে। এছাড়া আরো দুই একটা যেমন প্রোটিন আছে, প্রোটিনটাও বাফার হিসাবে কাজ করে। এখন এটা হচ্ছে মেকানিজম, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে কিভাবে বাফার গুলো কাজ করে। তো দুইটা মেকানিজমের মাধ্যমে এই বডির পিএইচটা মেনটেন হয়, একটা হচ্ছে বাফারিং সিস্টেম আর একটা হচ্ছে এক্সক্রিটিং হাইড্রোজেন আয়ন।
বাফারিং সিস্টেমে একটা হচ্ছে ফসফেট বাফার, কার্বনেট বাফার, ইন অ্যাডিশন এখানে প্রোটিনও কাজ করে, প্রোটিনও বাফার হিসাবে কাজ করে। আর এক্সক্রিটিং হাইড্রোজেন আয়ন এটা হচ্ছে মূলত এটা কিডনির ফাংশনের মাধ্যমে এটা হয়, কিডনি ফাংশনিং এর মাধ্যমে হাইড্রোজেন আয়নটা এলিমিনেশন হয় যাতে পিএইচ অ্যাক্সেস পিএইচটা মেইনটেইন হয়। কারণ ইউরিনের মাধ্যমে তোমার অ্যামোনিয়াম আয়ন, ফসফেট, ফসফরিক অ্যাসিডের যে অ্যানায়ন গুলো আছে এগুলো এলিমিনেশন হয়, যার কারণে হাইড্রোজেন আয়নটা মেইনটেইন হয়। আচ্ছা, এখন ব্লাডের বাফারিং এ এখানে আলোচনার জন্য ব্লাডের যে কম্পোনেন্ট ব্লাড প্লাজমা এবং ইরিথ্রোসাইট এখানে কিভাবে মেইনটেইন হয় সেটা আমরা একটু আলোচনার মধ্যে আসবো। এই জিনিসগুলো বলেছিলাম যে ব্লাড প্লাজমাতে 7.4 পিএইচ থাকে, এখানে কিভাবে কনসেন্ট্রেশন গুলো মেইনটেইন হয়। এখানে আমরা পিএইচ জানি 7.4, পিকে ভ্যালু হচ্ছে কার্বনিক অ্যাসিডের 6.1, তাদের রেশিওটা দেখা যায় যে 20। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট এই দুইটার কনসেন্ট্রেশন যদি এরকম হয় 1.2 × 10⁻³ মোলার এবং 0.024 মোলার যদি হয় তাহলে আমরা রেশিওটা 20 পাই। ইলেকট্রোসাইটে কার্বনেট বাফার এবং হিস্টিডিন গ্রুপ, হিমোগ্লোবিনের হিস্টিডিন গ্রুপ এরা বাফারিং অ্যাকশনে আসে এবং এখানে পিএইচ থাকে 7.25। 7.25 যদি পিএইচ হয় তাহলে আমরা হেন্ডারসন হ্যাসেলব্লাড ইকুয়েশনে আমরা যদি 7.25 পিকে 6.1 বসাই এই রেশিওটা দাঁড়াবে 40। তাহলে কনসেন্ট্রেশনটা কি হবে, বাইকার্বনেটের কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বেশি হবে, যাতে রেশিওটা কমে গেছে। এখন দেখো এখানে কিভাবে মেকানিজমটা ইন ডিটেইল একটু আমরা যদি দেখি, অক্সিহিমোগ্লোবিন যেটা লাংসে হিমোগ্লোবিন এবং অক্সিজেনের মাধ্যমে তৈরি হয় তোমরা জানো। তো এই অক্সিহিমোগ্লোবিনটা আর্টেরিয়াল ব্লাডের মাধ্যমে টিস্যুতে ক্যারিড আউট হয়, পরিবাহিত হয়। টিস্যুতে যখন অক্সিহিমোগ্লোবিনটা আসে লাংস থেকে টিস্যুতে আসছে, টিস্যুতে এসে অক্সিহিমোগ্লোবিনটা ডিসোসিয়েট হবে, ডিসোসিয়েট হয়ে অক্সিজেন ফ্রি হলো। এই অক্সিজেনটা আবার বাইন্ড করবে মায়োগ্লোবিনের সাথে, এর সাথে বাইন্ড করে আবার কমপ্লেক্স করে। এই ক্ষেত্রে দেখো এই হিমোগ্লোবিন এবং অক্সিহিমোগ্লোবিন দুইটাই উইক অ্যাসিড এবং অক্সিহিমোগ্লোবিনটা একটু রিলেটিভলি স্ট্রঙ্গার অ্যাসিড, যার এর ডিসোসিয়েশনটা বেশি হবে। যেন আমরা ডিসোসিয়েশন যদি এখানে দেখি, হিমোগ্লোবিন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হিমোগ্লোবিনের কনজুগেট বেস বা আয়ন তৈরি হচ্ছে, পিকে ভ্যালু 8.2। আর অক্সিহিমোগ্লোবিন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং কি বলে অ্যানায়ন তৈরি করছে, তাহলে এই ক্ষেত্রে পিকে ভ্যালু হচ্ছে 6.95। তাহলে কোনটা বেশি স্ট্রঙ্গার হবে? পিকে ভ্যালু থেকে বোঝা যাচ্ছে অক্সিহিমোগ্লোবিন। কোনটা? অক্সিহিমোগ্লোবিন, তাই না? তাহলে হয় হিমোগ্লোবিন এবং অক্সিহিমোগ্লোবিন এর দুইটাই মনোপ্রোটিক হিমোগ্লোবিন এবং মনোপ্রোটিক অক্সিহিমোগ্লোবিন। আমাদের একটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে যে E7.25 এ 65% অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েটেড ফর্মে থাকে। অর্থাৎ পিএইচ যদি 7.25 থাকে, যেমন এই যে ইলেকট্রোসাইটে পিএইচ 7.25, তাহলে ইলেকট্রোসাইটে অক্সিহিমোগ্লোবিনটা 65% ডিসোসিয়েটেড ফর্মে থাকে আর হিমোগ্লোবিনটা অনলি 10% ডিসোসিয়েটেড ফর্মে থাকে। তাহলে তোমার যেটা ডিসোসিয়েশনে বেশি যায় অর্থাৎ প্রোটন বেশি প্রোডিউস করে সেটাকে আমরা রিলেটিভলি স্ট্রঙ্গার অ্যাসিড বলি। দেখো এই যে রিলিজ অফ অক্সিজেন,
অক্সিহিমোগ্লোবিনটা ডিসোসিয়েশনের মাধ্যমে অক্সিজেন রিলিজ করছে, ইজ এ প্রসেস অক্সিজেন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি অথবা রিলিজ অফ অক্সিজেন ফ্রম অক্সিহিমোগ্লোবিন স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি প্রেজেন্স থাকে তাহলে এটা সিরিয়াসলি এটা ইনফ্লুয়েন্সড হয়। কিভাবে আমরা একটু আলোচনায় যদি আসি, দেখো হিমোগ্লোবিন এবং অক্সিহিমোগ্লোবিন কিভাবে এখানে অক্সিহিমোগ্লোবিনটা কিভাবে ডিসোসিয়েশন হয় সেটা দেখানো হয়েছে। অক্সিহিমোগ্লোবিন ভেঙে দেখো হিমোগ্লোবিন এবং অক্সিজেন, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন সেকেন্ড ওয়ে যদি আমি বলি, অক্সিহিমোগ্লোবিনটা ভেঙে হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়ন তৈরি করছে কনজুগেট বেস। তাহলে এইটা আবার দেখো এটা ভেঙে আবার হিমোগ্লোবিন অ্যানায়ন এবং অক্সিজেন ফর্ম করছে। এখন মেটাবলিক টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কি বেশি থাকে, টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ কম, এবং এখানে এই কি বলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড ভেসেলে ডিফিউজ হয় এবং পরবর্তীতে ইলেকট্রোসাইটে আসে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড টিস্যুতে সে ওয়াটারের সাথে এনজাইম কার্বনিক ওয়াটারের বেশি অক্সিজেন করে। এই যদি কমে যায় এই ড্রপ যদি, তাহলে কি হবে? অ্যাসিডিটি স্যার নেটে সমস্যা আসছে স্যার। অ্যাসিডিটি বাড়লে নেটে সমস্যা হচ্ছে। জি স্যার, স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। এখন বোঝা যাচ্ছে? জি স্যার, জি এখন স্যার, এখন বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এ ড্রপ ইন পিএইচ, পিএইচ যদি কমে যায় তাহলে হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়। হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, সেটা এই যে হিমোগ্লোবিন ভেঙে যে আয়নটা তৈরি করেছিল এর সাথে অ্যাড হয়ে আবার এটাকে অক্সিহিমোগ্লোবিনে কনভার্ট করে ফেলতে পারে, যার কারণে কনসেন্ট্রেশন অফ অক্সিহিমোগ্লোবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর হিমোগ্লোবিনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে প্রমোটস দা ফার্স্ট মানে কি, যেটা যে অক্সিহিমোগ্লোবিন যদি পরিমাণ বেড়ে যায়, এটা ভেঙে আবার হিমোগ্লোবিন বেশি তৈরি করবে, অক্সিজেন রিলিজ করবে বেশি। তাহলে তার মানে কি, তোমার এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বেশি, কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, কার্বনিক অ্যাসিড আবার পিএইচ কে ড্রপ করে দিচ্ছে, ফলে এই প্রোটন গুলো এসে এর সাথে অ্যানায়নের সাথে মিক্স হয়ে অক্সিহিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে দিচ্ছে, এটা আবার রিলিজ করে বেশি পরিমাণ অক্সিজেন এখানে রিলিজ করছে। তাহলে কি হচ্ছে, এখানে কার্বনিক অ্যাসিডের প্রেজেন্সে অক্সিজেনের রিলিজটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এখানে অক্সিজেনের রিলিজটাকে অগমেন্ট করছে অথবা প্রভাবিত করছে। এখন দেখো এখানে আরেকটা বিষয় আছে, হিমোগ্লোবিনের যে কনজুগেট বেস Hb মাইনাস,
এইটা আবার ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করে হিমোগ্লোবিন তৈরি করে এবং বাইকার্বনেট তৈরি করে। এই বাইকার্বনেট আবার সেল মেমব্রেন মাধ্যমে পাস করে এটা প্লাজমাতে ক্যারিড আউট হয়, প্লাজমাতে চলে আসে। তাহলে দেখো প্লাজমাতে চলে, দিস ইজ দ্য প্রাইমারি মেকানিজম ফর দ্য এলিমিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে ওখানে যে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বেশি ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডটা এই বাইকার্বনেট তৈরি হওয়া মানে কি, এটা বাইকার্বনেটটা এই যে হিমোগ্লোবিনের কনজুগেট বেস কার্বনিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে হিমোগ্লোবিন এবং বাইকার্বনেট তৈরি করছে। হিমোগ্লোবিন তো তোমার ব্লাডের মধ্যে থাকছে হিমোগ্লোবিন হিসাবে, পরে অক্সিজেনের সাথে বাইন্ড করে হিমোগ্লোবিন তৈরি করে। কিন্তু এই যে বাইকার্বনেট যেটা, এটা প্লাজমাতে চলে আসছে। প্লাজমাতে এটা চলে আসলে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড মিলে কি হবে, বাফারিং অ্যাকশনে পার্টিসিপেট করবে। কাজে ওই যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল, কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি কি হলো, এলিমিনেট হয়ে গেল। এইভাবে প্রাইমারি, দিস ইজ দ্য প্রাইমারি মেকানিজম ফর দ্য এলিমিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড। আবার দেখো এই যখন ব্লাডটা সার্কুলেশনের মাধ্যমে লাংসে চলে আসতেছে, আমরা টিস্যুর ব্যাপারে আলোচনা করতেছিলাম যে লাংস থেকে কিভাবে টিস্যুতে, এবং টিস্যুতে কিভাবে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার যেহেতু বেশি, ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে কমছে সেটা আমরা মেকানিজম দেখলাম। আবার ব্লাডটা টিস্যু থেকে ক্যারিড আউট হয়ে লাংসে চলে আসতেছে। লাংসে যখন আসছে, তো লাংসে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কম, অক্সিজেনের প্রেসার বেশি। এখন অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে রিকম্বাইন হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করছে। এখন এই যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিলে অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি করে, এই অক্সিহিমোগ্লোবিন আবার ওই যে বাইকার্বনেট আয়ন যেটা আসলো, bicarbonate ion in the blood plasma now diffuses into the erythrocyte to raise pH. pH বাড়াচ্ছে কিভাবে, হিমোগ্লোবিনের সাথে বাইকার্বনেট রিঅ্যাকশন করে এই যে অ্যানায়নিক ফর্ম তৈরি করছে এবং কার্বনিক অ্যাসিড তৈরি করছে। আর লাংসে কি করবে, কনভার্ট হয়ে কার্বন ডাইঅক্সাইড। এখানেও তোমার কার্বনিক অ্যানহাইড্রেস, এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস যেটা, এটা তোমার তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কার্বনিক অ্যানহাইড্রেস এটা কার্বনিক অ্যাসিড ফরমেশনেও প্রয়োজন হয়, আবার কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েশনের ক্ষেত্রেও প্রয়োজন হয়। এখানে যে বাইকার্বনেট টিস্যু থেকে ব্লাড প্লাজমার মাধ্যমে লাংসে এসে পৌঁছলো, এই বাইকার্বনেট আবার অক্সিহিমোগ্লোবিনের সাথে রিঅ্যাকশন করে এই অ্যানায়ন তৈরি করছে এবং কার্বনিক অ্যাসিড তৈরি করছে। কার্বনিক অ্যাসিডটা আবার এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে ডিসোসিয়েশন করে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি করছে। কিন্তু এখানে লাংসে কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা কম, তোমরা একটু মিউট করো, আমার মিউট হচ্ছে না কেন? তোমরা সবাই একটু মিউট অবস্থায় থাকো। ইয়েস, তোমরা কেউ নতুন পার্টিসিপেট করলে তখন একটু মিউট অবস্থায় থেকো, অনেক সময় তো কে নতুন অ্যাড হও, এটা খেয়াল করা যায় না। আচ্ছা, তাহলে দেখো লাংসে যখন লাংসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কম, যার কারণে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হলো এখানে, সেটা ডিফিউজেড আউট টু দা
ইরাথ্রোসাইট বের হয়ে যায় এবং এটা অ্যাকসেপ্ট ইনটু দ্য অ্যাটমসফিয়ার, এবং এইভাবে আমাদের যেটা বলি প্রশ্বাসের মাধ্যমে আমাদের বডি থেকে অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। তাহলে এইভাবে কার্বন ডাইঅক্সাইডটা এলিমিনেশন হয়ে যাচ্ছে। এখন the delivery of oxygen to the tissue and the removal of carbon dioxide illustrate the efficient and fascinating ways of our bodies for the use of buffers. এইভাবে একদিকে বাফার গুলো বডির পিএইচটা নিয়ন্ত্রণ করছে, আবার এই অক্সিজেন গুলো যে টিস্যুতে ডেলিভারিতে এবং রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড এটার ক্ষেত্রেও এফিশিয়েন্টলি বাফার অ্যাকশন গুলো কি বলে এই বাফারে ইউজ হচ্ছে। এখন বুঝতে পেরেছো মেকানিজমটা? কি তাজমহল, মামুন, তোমার কানেকশন আছে তো, শুনতে পাচ্ছ? জি স্যার। এটা একটু অনেক ডেসক্রিপটিভ তো, একটু মানে তো না, জি স্যার, বুঝতে পারছি। ওভারঅল তো বুঝতে পেরেছো? জি স্যার। এখন মনে কর মামা খুব ভালো স্টুডেন্ট স্টার্ট করেছি একটা মানুষের ইরাথ্রোসাইট থেকে স্টার্ট করেছি। আমরা বলেছি যে ওখানে কি বললাম, আচ্ছা হিমোগ্লোবিনের সাথে লাংসে অক্সিজেন মিলে অক্সিজেন তৈরি করছে। এটা আবার আর্টেরিয়াল প্রসেসে ব্লাড টিস্যুতে চলে আসছে, এখানে এসে ডিসোসিয়েশন হয় এবং অক্সিজেনের ট্রান্সফার হয়ে যায় হিমোগ্লোবিনের থেকে। এখন এটা হচ্ছে যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন দুইটাই উইক অ্যাসিড এবং এটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এবং পিকে ভ্যালু থেকে আমরা বুঝতে পারি। তাহলে এই ডিসোসিয়েশন হলেই তো অক্সিজেন ফ্রি হয়, ক্যারিড আউট কি বলে ক্যারি হয়ে যে অক্সিজেন ফ্রি করে দিচ্ছে রিলিজের মাধ্যমে। এই রিলিজটা আবার কার্বন ডাইঅক্সাইড দিয়ে প্রভাবিত হয়। সেটা কিভাবে? যে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, প্রেশারটা বেশি, পরিমাণ বেশি মানে প্রেশার বেশি, অথবা প্রেশার বেশি মানে অর্থ হচ্ছে যে পরিমাণটা বেশি, পরিমাণ বেশি না হলে তো প্রেশার বেশি হতো না। এখন এখানে এই কার্বন ডাইঅক্সাইডটা ওয়াটারের সাথে এই এনজাইমের প্রেজেন্সে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। কার্বনিক অ্যাসিডটা আবার কি করে, স্লাইডলি হলেও তো ডিসোসিয়েট করে, তো এই অ্যাসিডটা পিএইচটাকে কমে দেয়। কমে গেলে এই যে হিমোগ্লোবিনের নেগেটিভ যে পার্ট আছে অ্যানায়ন, এর সাথে মিলে হিমোগ্লোবিনটা আরো বাড়ায় দিলে তখন অক্সিজেন রিলিজের প্রসেসটা আরো বাড়ায় দেয়। হিমোগ্লোবিনের পরিমাণ যদি হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় তাহলে তো অক্সিজেন বেশি রিলিজ করবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে হিমোগ্লোবিনের যে অ্যানায়নিক পার্ট, এটা আবার কার্বনিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে, করে বাইকার্বনেট তৈরি করে। তাহলে এটা বাইকার্বনেট তৈরির একটা প্রসেস, মানে সরাসরি এই মানে কার্বনিক অ্যাসিড উইক অ্যাসিড এত বেশি পরিমাণ ডিসোসিয়েশন করে যে বাইকার্বনেট তৈরি করবে, তার থেকে এটা এই করে বাইকার্বনেট তৈরি করছে। এইটা আবার কি বলে সেল মেমব্রেনের মাধ্যমে প্লাজমা থেকে ইলেকট্রোসাইটে চলে আসে। এখন দেখো তো স্ক্রিন শেয়ার হয়েছে কিনা? জি স্যার, শেয়ার হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা এইভাবে আমরা ফার্স্টলি হচ্ছে বাফারিং অ্যাকশনটার মাধ্যমে আমরা কি বলে পিএইচ মেইনটেইন হয় সেটা আমরা যেমন দেখলাম। একইভাবে কিভাবে কার্বন ডাইঅক্সাইডটা ইলিমিনেশন হয় এবং অক্সিজেনের ট্রান্সপোর্ট হয় সেটা কিছুটা আমরা দেখলাম বাফারিং অ্যাকশনের মাধ্যমে। সেকেন্ড প্রসেস হচ্ছে ইলিমিনেশন অফ হাইড্রোজেন আয়নস থ্রু কিডনির মাধ্যমে কিভাবে হয় সেটা আমরা এখন একটু দেখবো। Kidney excretes hydrogen ions and returns bicarbonate ions back to the blood. কিডনি দুইটা কাজ করে, হাইড্রোজেন আয়ন এলিমিনেট করে এবং বাইকার্বনেটকে এটা ব্লাডে রিটার্ন করে দেয়। এবং ইউরিনের
পিএইচটা মূলত 4.8 থেকে 7.8 এর মধ্যে কি হয়, কি বলে, এই রেঞ্জের মধ্যে থাকে। এখন ইউরিন কিডনির মাধ্যমে ইউরিন যেটা আসে, ইউরিনে তোমার পিএইচ এর পরিমাণ থাকে 4.5 এর মধ্যে। এটা দুইটা মেকানিজমের মাধ্যমে কিডনি হাইড্রোজেন আয়নকে এক্সক্রিট করতে পারে। একটা হচ্ছে উইক অ্যাসিড, যেগুলো অ্যানায়ন্স অফ উইক অ্যাসিড, পার্টিকুলারলি ফসফরিক অ্যাসিডের যে অ্যানায়নগুলো আছে, যে ডাইহাইড্রোজেন ফসফেট, মনোহাইড্রোজেন ফসফেট, এগুলোকে তোমার এলিমিনেট করে, এলিমিনেশনের মাধ্যমে হাইড্রোজেন আয়ন এলিমিনেট করে বা এক্সক্রিট করে। সেকেন্ডলি হচ্ছে ফরমেশন অফ অ্যামোনিয়াম আয়নস, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড ডিগ্রেডেশনের মাধ্যমে কিডনি থেকে যে অ্যামোনিয়া তৈরি হয়, সেটা আবার হাইড্রোজেন আয়নের সাথে কম্বাইন করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। তো এই অ্যামোনিয়াম আয়ন যে তৈরি হয়, সেই অ্যামোনিয়াম আয়নটা ইউরিনের মাধ্যমে ইলিমিনেটেড হয় অথবা এক্সক্রিট হয়। তাহলে এই দুইটা প্রসেসে কিডনি ফাংশন এবং বাফারিং অ্যাকশন, এই দুইটার মাধ্যমে ব্লাডের পিএইচটা মেনটেন হয়। এই যেখানে একটা দেখো যে আছে, টোটাল প্রসেসটা ইরাইথ্রোসাইট এবং টিস্যু, লাংস, এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অক্সিজেন কিভাবে ক্যারিড আউট হচ্ছে, অ্যাট এ গ্ল্যান্স এখানে ফিগারে দেয়া আছে তোমাদের। আমি এখন এটা স্টপ করে চলে যাচ্ছি। স্যার এই চ্যাপ্টার কি শেষ? হ্যাঁ, এটা একটা ছোট চ্যাপ্টার। স্যার এই চ্যাপ্টার তো পড়ছি, বায়োফিজিক্যাল অ্যামাইনো, ওটা ছিল কেমিস্ট্রি, থার্ড পার্টটা আমি শেষের দিকে পড়াবো। এখন আমি অন্য একটা নিউ চ্যাপ্টারে আসছি, একদম লাস্ট চ্যাপ্টার সম্ভবত এটা, মেমব্রেনস এন্ড সারফেসেস ইন বায়োলজিক্যাল সিস্টেমস। এটা অনেক কিছু আছে, তোমরা হয়তো অন্য জায়গায় পড়ে আসছো, যেমন ফ্লুইড মোজাইক মডেল। এটা স্যার এই চ্যাপ্টার থেকে কি অ্যাকসেপ্ট প্রশ্ন আসবে? মেজর মেমব্রেন চ্যাপ্টার এটা শুরু করব, কোনটা? যে নতুন যে চ্যাপ্টারটা পড়বো এখন আমরা। হ্যাঁ, এখান থেকে এটা তো এটা একটু বড় চ্যাপ্টারের মধ্যে একটা, মেমব্রেন এন্ড সারফেস। এটা তারপরে এনজাইম পার্ট টাইম পড়াই নাই। এই দুইটা থেকে হয়তো ডাবল, তার ফার্স্ট চ্যাপ্টার যেটা কি বলে সলিউশন, অনেক সময় দুইটা চ্যাপ্টার থেকে দুইটা করে কোশ্চেন হয়। আবার এগুলো কোনো একটা অন্য একটা ছোট চ্যাপ্টারের সাথে অ্যাড হয়ে দুইটা প্রশ্ন হয়ে যায়। শেষ করবো আর কি, তারপরে শেষ দিকে তো আমি আলোচনা করবো। দেখো, এটাতে ফার্স্টলি আমরা বায়োলজিক্যাল মেমব্রেন এন্ড ইটস স্ট্রাকচার। বায়োলজিক্যাল মেমব্রেন মূলত দুই ধরনের মলিকিউল দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে প্রোটিন, সেকেন্ডলি হচ্ছে লিপিড। লিপিড গুলো আবার কি ধরনের হয়? ফ্যাট, সক্স। এগুলো কি ওয়াটার সলুবল হবে নাকি ইনসলুবল হবে? ফ্যাট ইনসলিউবল, water insoluble but soluble in many organic solvents. অর্গানিক সলভেন্ট গুলোর মধ্যে এগুলো সলুবল হয়। এখন মেমব্রেনের মধ্যে তিন ধরনের লিপিড থাকে, একটা ফসফোলিপিড, কোলেস্টেরল, গ্লাইকোলিপিডস। লিপিডের মেমব্রেনে তিন ধরনের, আমরা যদি বায়োলজিক্যাল মেমব্রেন আলোচনা করছি, বায়োলজিক্যাল মেমব্রেনে তিন ধরনের লিপিড থাকে, একটা হচ্ছে ফসফোলিপিড, কোলেস্টেরল এবং গ্লাইকোলিপিডস। এর মধ্যে সবচেয়ে কমন একটা ফসফোলিপিড হচ্ছে ফসফাটিডিক অ্যাসিড। ফসফাটিডিক অ্যাসিড এটা আবার অনেকটা আমরা একটু পরে আলোচনা করব, সারফেক্টেন্ট, সারফেস অ্যাক্টিভ এজেন্টস, যেগুলো তোমার বিভিন্ন প্র্যাকটিক্যাল, আমরা যে ডেইলি যে ইউজ গুলো করি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, যেমন মেডিসিন, কসমেটিক্স,
তারপর ডিটারজেন্টস, পেইন্টস, তারপর টেক্সটাইল পারপাসে, এই সমস্ত ইয়েতে হিউজ অ্যামাউন্টের সারফেক্টেন্ট ইউজ হয়। এর সাথে সারফেক্টেন্টের সাথে বায়োলজিক্যাল মেমব্রেনের এই ফসফোরিক অ্যাসিডের একটা ইয়ে আছে, রিলেশন আছে। দেখো এই যে ফসফাটিডিক অ্যাসিড স্ট্রাকচার হচ্ছে এটা। এখানে একটা পার্ট হচ্ছে হেড গ্রুপটা হচ্ছে পোলার, এই যে ফসফেট আয়ন আছে, এই পাশে আছে ফসফেট আয়ন, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রোটনটা রিপ্লেস করে এখানে ফসফেট সহ CH2 গ্রুপ এসে হেড গ্রুপ, দ্যাট মিন্স এটা হচ্ছে পোলার পার্ট হচ্ছে হেড গ্রুপটা, আর তেলটা হচ্ছে পুরোটাই নন পোলার অ্যালিফেটিক। তাহলে এখানে সিম্বলিক্যালি দেখালে এই যে এটা হাইড্রোফিলিক পার্টটা হচ্ছে এই যে তোমার হাইড্রোফিলিক পার্টটা হচ্ছে এই যে একটা বলের মতো দেখানো হয়েছে, আর হাইড্রোফোবিক পোর্শনটা এটা নন পোলার পার্টটাকে আমরা জিগজ্যাগ ওয়েতে দেখাচ্ছি। তাহলে দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি যে ফসফরিক অ্যাসিড যেটা ফসফোলিপিড, এর মলিকুলের মধ্যে দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট আর তেল পার্টটা হচ্ছে নন পোলার পার্ট। তাহলে membrane lipid molecules contain a polar head group at one end, that is hydrophilic. হাইড্রোফিলিক যেটা সেটা ওয়াটার লাভিং হয়, ওয়াটারের সাথে বাইন্ডিং এ আসে, ইন্টারঅ্যাকশনে আসে। আর লং হাইড্রোকার্বন চেইন at other end, that is hydrophobic, অর্থাৎ ওয়াটার ফেয়ারিং, ওয়াটার থেকে ভাগবে। তাহলে লিপিড গুলো একটা বাই লেয়ার স্ট্রাকচার তৈরি করে। বাই লেয়ারের পোলার গ্রুপ গুলো হচ্ছে টপ এবং বটম তৈরি করে। যেহেতু তোমার বায়োলজিক্যাল সিস্টেমে ওয়াটারের পরিমাণ বেশি, তাহলে ওয়াটারের দিকে ডিরেক্টেড থাকবে পোলার গ্রুপ গুলো। দ্যাট মিন্স যে যে বাই লেয়ার তৈরি করছে তার উপরে বটম এবং এই যে দেখো এই যে গ্রে কালার যেটা, এগুলো সব হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, নিচেও হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। আর ওই পাশে যেহেতু দেখানো যাচ্ছে না, ওই ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে নিচের পার্টে পুরোটাই বটম এবং টপ সারফেসটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট হেড গ্রুপ দিয়ে। আর এই মাঝের গুলো হচ্ছে এই যে নন পোলার চেইন, এই যে দাগ দিয়ে টান দিয়ে যে দেয়া আছে, এগুলো হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, নন পোলার চেইন। আর এই যে মাঝে মাঝে ইনকর্পোরেটর আছে, এই যে কিছুটা হালকা কি বলবো গ্রিন যদি বলি, এই জিনিসগুলো হচ্ছে প্রোটিন, এই যে প্রোটিন চ্যানেল, হ্যাঁ এগুলো প্রোটিন, যে গ্লাইকোলিপিডও থাকে তোমার, যেটা গ্লাইকোপ্রোটিন, পেরিফেরাল, এটা হচ্ছে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, এই যে এটাও প্রোটিন। তাহলে প্রোটিন গুলো এর মধ্যে ইনকর্পোরেটেড থাকে। প্রোটিনের কি ফাংশন আমি একটু পরে আলোচনা করি, যেহেতু আমি স্ট্রাকচারটা আলোচনা করছি। তাহলে সেল মেমব্রেন বা বায়োলজিক্যাল মেমব্রেন কিভাবে কম্পোজ হয়, যেখানে লিপিড গুলো মূলত লিপিডের দুইটা পোর্শন থাকে, একটা হাইড্রোফিলিক যেটা হেড গ্রুপ, আর একটা হচ্ছে হাইড্রোফোবিক নন পোলার চেইন। তাহলে পোলার গ্রুপটা ওয়াটারের দিকে ডিরেক্টেড থাকে এবং সারফেস বটম এবং টপ তৈরি করবে, আর নন পোলার চেইনটা পুরোটা বিল্ড অবস্থায় ভিতরের দিকে, অর্থাৎ ভিতরের অংশে থাকবে নন পোলার পোর্শন। নন পোলার গ্রুপস আর বিউরিড ইন দ্য ইন্টেরিয়র রিজিয়ন। তাহলে আমরা যে ফিগারটা দেখলাম, ফিগার 1.1 shows a widely accepted model of cell membrane structure called fluid mosaic model, এবং এখানে প্রোটিন molecules may place at or near the inner or outer membrane. ইন্নার মেমব্রেনও থাকতে পারে, আউটার মেমব্রেনে থাকতে পারে, ফুললি পেনিট্রেটেড অবস্থায় থাকতে পারে, অথবা পার্শিয়ালি পেনিট্রেটেড অবস্থায় প্রোটিন মলিকিউল গুলো থাকতে পারে। এই যেটা আমরা দেখেছি, দেখো এটা ফুললি পেনিট্রেটেড আছে, এটা আবার একদম আউটার দিকে আছে, এগুলো আবার এই যে দেখো কিছু পরিমাণ আউটার সাইডে আছে, বাকিটা ভিতরের দিকে ইনকর্পোরেটেড আছে। এটা অলমোস্ট ফুললি ইনকর্পোরেটেড আছে, ভিতরে পেনিট্রেটেড অবস্থায় আছে। তাহলে পার্শিয়ালি পেনিট্রেশন অবস্থায় থাকতে পারে, অথবা ফুললি পেনিট্রেটেড অবস্থায় প্রোটিন মলিকিউল থাকতে পারে।
আর প্রোটিনের ফাংশন কি? প্রোটিন কয়েকটা ফাংশন করে। একটা হচ্ছে রিসিপ্টর হিসাবে কাজ করে, সেলের মধ্যে দিয়ে যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো পাস করে, এটা ট্রান্সপোর্ট সিস্টেমের বেলায় এটা আমরা দেখব। তো অনেক ক্ষেত্রে প্রোটিন গুলো রিসিপ্টর হিসাবে কাজ করে, ওই ম্যাটেরিয়ালস গুলো রিসিভ করে সেল মেমব্রেনের মধ্যে পাস করে দেয়। আরেকটা হচ্ছে act as enzymes in the initiation of photosynthesis at the chloroplast membrane or in the synthesis of important molecule like adenosine triphosphate ATP at the mitochondrial membrane. তাহলে এনজাইম হিসাবে কাজ করে ফটোসিনথেসিস এবং এটিপি ফরমেশনের সময়, সিনথেসিসের সময় এনজাইম হিসেবে কাজ করে। তাহলে দুইটা, একটা হচ্ছে রিসিপ্টর হিসেবে কাজ করে, সেকেন্ডলি এনজাইম হিসেবে কাজ করে, থার্ডলি হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে। তো একটা ক্যারিয়ার ফর দ্য আয়ন্স অর আদার মলিকিউলস অ্যাক্রস দ্য মেমব্রেন, মেমব্রেনের মধ্যে দিয়ে ডিফারেন্ট টাইপ অফ আয়ন এবং মলিকিউল গুলোকে ক্যারি করার জন্য এরা ক্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি বলি যে বায়োলজিক্যাল মেমব্রেনের স্ট্রাকচারটা ডেসক্রিপশন বলো, তাহলে কি বলবা? একটা হচ্ছে যে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। মেমব্রেনের দুই ধরনের মলিকিউল থাকে, একটা প্রোটিন, একটা লিপিড। তো লিপিড আবার বিভিন্ন ধরনের থাকে, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, কোলেস্টেরল। মেইনলি ফসফোলিপিডের মধ্যে কমন যেটা ফসফাজেটিক অ্যাসিড, এটা আবার দুইটা পোর্শন থাকে, একটা পোলার গ্রুপ যেটা হেড গ্রুপ বলি হাইড্রোফিলিক, আর একটা হচ্ছে নন পোলার হাইড্রোফোবিক পোর্শন। তো হাইড্রোফিলিকটা যেহেতু ওয়াটার লাভিং থাকে, ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশনে আসতে পারে, এই জন্য এটা এই স্ট্রাকচারটা এমন ভাবে অ্যারেঞ্জ হয় যে বাইলেয়ার স্ট্রাকচার হয়, বাইলেয়ার স্ট্রাকচার হয়, এবং টপ এবং উপরের অংশ নিচের অংশ সারফেসটা তৈরি করে হাইড্রোফিলিক পোর্শন, আর এই কি বল লিপিডের যে হাইড্রোফোবিক পোর্শন নন পোলার অংশ যেটা তেল যেটা বলি, এটা ভিতরের দিকে থাকে। নন পোলার গ্রুপস আর বিউরিড ইন দ্য ইন্টেরিয়র রিজিয়ন। এইটা হচ্ছে মূল কি বলে কম্পোজিশন অথবা স্ট্রাকচার অফ বায়োলজিক্যাল মেমব্রেন। এইভাবে স্ট্রাকচারটা গঠিত হয় এবং এটাকে ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। কিন্তু এর মধ্যে প্রোটিন মলিকিউল গুলো পার্শিয়ালি অথবা টোটালি পেনিট্রেটেড অবস্থায় থাকে। দেখো এটা হচ্ছে নন পোলার টেইল, আর এটা হচ্ছে হেড গ্রুপ অংশ। ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে সেল মেমব্রেনটা দেখালাম, এই যে উপরের অংশগুলো এবং নিচের পার্টটা হচ্ছে সারফেস গুলো হচ্ছে হাইড্রোফিলিক পোর্শন। এই যে দেখতে পাচ্ছ তোমরা মডেলটা? স্যার দেখতে পাচ্ছি স্যার। এই যে এই যে নন পোলার পোর্শন আমি যেটা বলতে যাচ্ছি, এটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই যে পাশ দিয়েও বোঝা যায়। মানে তাহলে প্রোটিন গুলোর ফাংশন বললাম, কেউ বলতে পারবা? বায়োলজিক্যাল মেমব্রেনের মধ্যে প্রোটিন গুলো যে থাকে, এটার ফাংশনটা তিন ধরনের। ট্রান্সপোর্টের জন্য। হ্যাঁ, এটা একটা ওদের রিসিপ্টর হিসাবে কাজ করে, সেকেন্ডলি হলো এটিপি সিনথেসিসের জন্য অথবা ফটোসিনথেসিসের জন্য এনজাইম হিসাবে প্রোটিন গুলো কাজ করে, থার্ড হচ্ছে বায়োলজিক্যাল মেমব্রেনের মধ্য দিয়ে যে ট্রান্সপোর্ট প্রসেস চলে, অনেক ক্ষেত্রে মলিকিউল আয়নগুলোকে পাস করানোর জন্য ক্যারিয়ারের দরকার হয়, তো প্রোটিন গুলো এই ক্যারিয়ার হিসাবে কাজ করে। আজকে মনে হয় এখানে রাখি, আমি এরপরে আলোচনা করব মেমব্রেন ট্রান্সপোর্ট। জি স্যার, ঠিক আছে স্যার। মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে সিম্পল ডিভিশন, ফ্যাসিলিটেটেড ডিভিশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তিন ধরনের প্রসেস আছে। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করব। তো ঠিক আছে, তোমরা এই তোমাদের অ্যামিনো অ্যাসিডের স্লাইডটা সম্ভবত দেই নাই, ওই স্যার অ্যামাইনো অ্যাসিডের স্লাইড দেওয়া হয়েছে স্যার। দেওয়া হয়েছে। জি স্যার, আজকে যেটা বললেন এটা আগে দেওয়া হয়েছে স্যার, কিন্তু
মানে এই নতুন তোমাদের একটা এই কি বলে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, না কি বলে, যেহেতু কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে, ফার্স্ট চ্যাপ্টার শেষ তা হয়েছে, 3টা সলিউশন চ্যাপ্টার শেষ হয়েছে, অ্যামাইনো অ্যাসিড। লিগ্যান্ড, ওই যে লিগ্যান্ড বাইন্ডিং টু ম্যাক্রোমলিকিউলস সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটাও ইকুইলিব্রিয়াম। হ্যাঁ ইকুইলিব্রিয়াম যেটা, আর হলো প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের পার্টটা, অর্থাৎ 2.5 চ্যাপ্টার শেষ হয়েছে, আর মেমব্রেনটা স্টার্ট করলাম। তো আমার মনে হয় যে ফার্স্ট 2টা চ্যাপ্টার থেকে তোমাদেরকে মানে কিছু অ্যাসাইনমেন্ট টাইপের কিছু দিয়ে দিই, তোমরা একটু কি বলে লেখাপড়ার সুযোগও পাবা, দ্বিতীয় হলো যে একটু লেখাপড়াও হবে, বুঝে বুঝে জিনিসগুলো। আজকে যে ক্লাসটা বলেন এই অধ্যায়টা ইনক্লুড রাখেন। হ্যাঁ স্যার আজকের যে চ্যাপ্টারটা শেষ হলো এই চ্যাপ্টারটা অ্যাসাইনমেন্টে ইনক্লুড রাখেন। এটা ইনক্লুড করব। স্যার এই অ্যাসাইনমেন্ট বললেন যে স্যার এইটার জন্য বললাম। আচ্ছা 3 চ্যাপ্টার থেকে তো একসাথে দেওয়া যাবে না, তো মানে কোন একটা যে কোনো টপিকের সাথে তো মিল থাকতে হয়, সেই ক্ষেত্রে যেমন তোমার ফার্স্ট চ্যাপ্টারে তোমার শেষ দিকে কি পড়ালাম, তার ডায়ালাইসিস। ডায়ালাইসিসের, একটু দেখি, সব জিনিস তো স্মরণ থাকে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের পরবর্তী ক্লাসে আমি